হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিওগ্রাফি স্টুডিও। জিওগ্রাফি স্টুডিওতে তোমাদের আবার সবাইকে স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকেও আবার আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, যে ভারতীয় সংবিধান থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 100টি প্রশ্নোত্তর। এটি হচ্ছে পর্ব 2। এর আগে প্রথম পর্ব চ্যানেলে আপলোড করা হয়েছে, মোট 50টি প্রশ্ন সেখানে আলোচনা করা হয়েছে। তোমরা প্লেলিস্টে গেলে দেখতে পাবে, বা এই ভিডিওর আই বাটনে ক্লিক করলে বা ডেসক্রিপশন বক্সে গেলেও লিঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হয়েছে, মোট 50টি, এবং এই ভিডিওতে মোট 50টি আলোচনা করা হবে। প্রশ্নগুলো বিভিন্ন চাকরির পরীক্ষাতেই বারবার এসেছে এবং ভবিষ্যতেও আসার সম্ভাবনা রয়েছে, এবং অল্প সময়ের মধ্যেই 50টি প্রশ্ন আলোচনা করব। তোমরা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো এবং ভিডিওটি লাইক করবে। ঠিক আছে, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে শুরু করছি আজকের ভিডিওটি। দেখো, আজকের প্রথম প্রশ্ন অর্থাৎ 51 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে প্রথমে কয়টি অনুচ্ছেদ ছিল, অর্থাৎ প্রথমে কয়টি ধারা ছিল? ভারতীয় সংবিধান যখন রচনা করা হয়েছিল তখন কয়টি ধারা ছিল? উত্তরটি হবে 395টি। ভারতীয় সংবিধান রচনার সময় 395টি ধারা ছিল। ঠিক আছে, নেক্সট 52 নম্বর প্রশ্ন, জেলা আদালতের বিচারপতিকে কে নিয়োগ করেন? জেলা আদালত অর্থাৎ ডিস্ট্রিক্ট কোর্টের ডিস্ট্রিক্ট জাজদেরকে কে নিয়োগ করে থাকেন? উত্তরটি হবে রাজ্যপাল। রাজ্যপাল কিন্তু জেলা আদালতের বিচারপতিদের নিয়োগ করে থাকেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আসলে প্রশ্নগুলো সবই বাছাই করা এবং খুবই গুরুত্বপূর্ণ। তোমরা একবার ভিডিওটি অন্তত একবার শুনে রাখো এবং এগুলো স্ক্রিনশট করে রাখো। আশা করছি একবার শুনে নেওয়ার পর স্ক্রিনশটগুলো যদি একবার রিভিশন করো তাহলে কিন্তু আর ভুলবে না। ঠিক আছে, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। বর্তমানে কে আছেন? সুশীল চন্দ্র। বর্তমানে আছে সুশীল চন্দ্র। ঠিক আছে, আর আমি লিখছি না, সুশীল চন্দ্র নামটা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, অল্প সময়ের মধ্যে আলোচনা করব, তোমরা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো। 54 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন মীরা সাহেব ফতেমা বিবি। ঠিক আছে, মীরা সাহেব ফতেমা বিবি ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, বর্তমানে ভারতে কয়টি হাইকোর্ট আছে? বর্তমানে ভারতে কয়টি হাইকোর্ট আছে? উত্তরটি হবে 24টি। টোটাল 24টি হাইকোর্ট বর্তমানে আছে ভারতবর্ষে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, 56 নম্বর প্রশ্ন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কোন হাইকোর্টের অধীনে আছে? অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যদি কোনো সমস্যা বা যদি কোনো বিষয়ে দরকার পড়ে তাহলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বাসিন্দারা কোন হাইকোর্টে যাবে? উত্তরটি হবে কলকাতা হাইকোর্ট। আমাদের পশ্চিমবঙ্গের হাইকোর্ট হচ্ছে কলকাতা হাইকোর্ট। একই রকমভাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যাবতীয় কাজকর্ম কলকাতা হাইকোর্টেই কিন্তু সম্পন্ন হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, দেখো, 57 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য হাইকোর্টে কত বছর ওকালতি করার অভিজ্ঞতা থাকতে হবে? অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে হাইকোর্টে কত বছর ওকালতি করার অভিজ্ঞতা থাকতে হবে? উত্তরটি হবে 10 বছর। ঠিক আছে, 10 বছরের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। নেক্সট প্রশ্ন, সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল ঘোষণা করা হয়েছিল? কত নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল ঘোষণা করা হয়? উত্তরটি হবে 69তম সংবিধান সংশোধনী, 1991 সালে যেটি হয়েছিল 69তম সংবিধান সংশোধনীতে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, 59 নম্বর প্রশ্ন দেখো, যে নির্বাচন কমিশনার এর মেয়াদ কত বছর? নির্বাচন কমিশনার কত বছরের জন্য নিয়োগ করা হয়? উত্তরটি হবে 6 বছরের জন্য। নির্বাচন কমিশনারদের নিয়োগ করা হয় 6 বছরের জন্য। ঠিক আছে, 60 নম্বর প্রশ্ন, কোন কমিটির সুপারিশে
ভারতের সংবিধানে অংশ 4A অর্থাৎ মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে? অর্থাৎ আমাদের সংবিধানে মৌলিক কর্তব্য পার্ট 4A-তে উল্লেখ করা আছে, এবং এটি কোন কমিটির সুপারিশ অনুসারে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। উত্তরটি হবে শরণ সিং কমিটি। শরণ সিং কমিটির সুপারিশে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলোকে যুক্ত করা হয়েছিল। ঠিক আছে, নেক্সট। ভারতীয় পার্লামেন্ট কি কি নিয়ে গঠিত হয়? ভারতীয় পার্লামেন্ট কি কি নিয়ে গঠিত? উত্তরটি হবে লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতি। ঠিক আছে, পার্লামেন্ট বলতে শুধুমাত্র লোকসভা ও রাজ্যসভাকে বোঝায় না। পার্লামেন্ট বলতে লোকসভা, রাজ্যসভা ও রাষ্ট্রপতি এই তিনজনকে নিয়েই কিন্তু গঠিত হয়। অর্থাৎ রাষ্ট্রপতি হচ্ছেন পার্লামেন্টের অবিচ্ছেদ্য অংশ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। রাজ্যসভার কোন বিল উপস্থাপন করা হয় না? অর্থাৎ রাজ্যসভায় সব বিল রাজ্যসভায় উপস্থাপন করা যায়, কিন্তু একমাত্র অর্থ বিল এটি কিন্তু রাজ্যসভায় উপস্থাপন করা যায় না, এটি কিন্তু লোকসভাতেই উপস্থাপন করতে হয়। আর কোনো বিল অর্থ বিল কি না, সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত কার? লোকসভার স্পিকারের। ঠিক আছে, লোকসভার স্পিকার সিদ্ধান্ত নেবেন যে কোনটি অর্থ বিল আর কোনটি অর্থ বিল নয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। দেখো 63 নম্বর প্রশ্ন। ভারতীয় পার্লামেন্টে কয়টি কক্ষ আছে? ভারতীয় পার্লামেন্টে কক্ষ আছে 2টি। উত্তরটি হবে লোকসভা ও রাজ্যসভা। ঠিক আছে, লোকসভা হচ্ছে হাউস অফ পিপুলস বা জনপ্রিয় কক্ষ, এবং রাজ্যসভা হচ্ছে বয়োজ্যেষ্ঠদের কক্ষ। ঠিক আছে, এই দুটি কক্ষ কিন্তু ভারতীয় পার্লামেন্টে রয়েছে। পরের প্রশ্ন। বিধানসভার সদস্য না হয়েও একজন ব্যক্তি কতদিনের জন্য রাজ্য সরকারের মন্ত্রী হিসাবে থাকতে পারেন? বিধানসভার সদস্য না হয়েও একজন ব্যক্তি রাজ্য সরকারের মন্ত্রী হিসাবে থাকতে পারেন 6 মাস অবধি। ঠিক আছে, 6 মাস অবধি। পরের প্রশ্ন 65 নম্বর প্রশ্ন। ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংসদ নাগরিকত্ব অধিকার আইন বা নাগরিকত্ব অধিকার নিয়ন্ত্রণ করতে পারে? ঠিক আছে, উত্তরটি হবে 11 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংসদ নাগরিকত্ব অধিকার নিয়ন্ত্রণ করতে পারে। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন 67 নম্বর প্রশ্ন। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র সংবিধানের কোন অংশে আমরা পাই? অর্থাৎ ভারত যে গণতান্ত্রিক রাষ্ট্র, এটি সংবিধানের কোন অংশে উল্লেখ করা আছে? উত্তরটি হবে সংবিধানের প্রস্তাবনায়। ঠিক আছে, সংবিধানের প্রস্তাবনায় ভারতকে কী বলা হয়েছে? সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র। এই টোটাল 5টি শব্দ ভারতের সম্বন্ধে বলা হয়েছে। ঠিক আছে, তো এইভাবে প্রত্যেকটি সংবিধানের প্রত্যেকটি অধ্যায় থেকে বা প্রত্যেকটি পার্ট থেকেই অধ্যায়ভিত্তিক আলোচনার ভিডিও চ্যানেলে আপলোড করব। তোমরা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো, এবং প্রত্যেকটি ভিডিও খুব অল্প সময়ের মধ্যে আলোচনা করব। এই যে সার্বভৌম, সমাজতান্ত্রিক, এগুলোর মানে কি, এবং সেখান থেকে যাবতীয় কী ধরনের প্রশ্ন হয় একটি ভিডিওতে আলোচনা করব। তোমরা অবশ্যই সেগুলো দেখবে, যাতে অনেক উপকৃত হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। আমাদের দেশের সংসদীয় সরকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আমাদের দেশ যে সংসদীয় দেশ একটা বা সংসদীয় সরকার গঠন করা হয়েছে, সেটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ব্রিটিশ সংবিধান থেকে। ঠিক আছে, ব্রিটিশ সংবিধান থেকে এই ধারণাটি নেওয়া হয়েছে। দেখো 69 নম্বর প্রশ্ন। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোনো কোর্টের মাধ্যমে বলবৎ করা যাবে না? এটি বলা হয়েছে অনুচ্ছেদ 37 নম্বর ধারায় বলা হয়েছে যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোনো কোর্টের মাধ্যমে বলবৎ করা যাবে না। আর এখানেই রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি ও মৌলিক অধিকারের পার্থক্য। মৌলিক অধিকার আদালত কর্তৃক বলবৎযোগ্য, কিন্তু রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। এই দুটি হচ্ছে মৌলিক অধিকার আর রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য। ঠিক আছে, দেখো 70 নম্বর প্রশ্ন। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ এবং সামাজিক শব্দটি কততম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছে?
অর্থাৎ ভারতীয় সংবিধান যখন রচনা করা হয়েছিল তখন প্রস্তাবনায় ভারতকে বলা হয়েছিল সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র, এই 3টি শব্দ ছিল। পরবর্তীকালে এই ধর্মনিরপেক্ষ আর সামাজিক বা সমাজতন্ত্র এই 2টি শব্দ যোগ করা হয়েছিল 42তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে 1976 খ্রিস্টাব্দের 42তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। 71 নম্বর প্রশ্ন দেখো, যে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মেয়াদ কত? ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মেয়াদ হচ্ছে 5 বছর অথবা 65 বছর বয়স অবধি। অর্থাৎ কেউ যদি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করা হয় কাউকে, তাহলে তিনি মোট 5 বছর থাকবেন। আর যদি তিনি সাপোজ 62 বছর বয়সে তাকে প্রধান বিচারপতি নিয়োগ করা হলো, তাহলে তিনি কিন্তু 5 বছর থাকতে পারবেন না। তিনি 62 বছর বয়সে নিয়োগ হলো, 65 বছর বয়সে কিন্তু তাকে রিটায়ার করতে হবে, অর্থাৎ মোট 3 বছর থাকতে পারবেন। ঠিক আছে, নেক্সট। কোন অধিকারে উপরাষ্ট্রপতি রাজ্যসভায় সভাপতিত্ব করেন? অর্থাৎ পদাধিকার বলে আমরা জানি যে উপরাষ্ট্রপতি হচ্ছেন রাজ্যসভা সভাপতি। এটি হচ্ছে সাংবিধানিক অধিকার, সংবিধানেই বলা আছে। ঠিক আছে, নেক্সট। ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে? ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু সংবিধানে যুক্ত করা হয়েছে। 73তম সংবিধান সংশোধনী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 73তম সংবিধান সংশোধনীতে পঞ্চায়েতি রাজ যুক্ত করা হয়েছিল, আর 74তম সংবিধান সংশোধনীতে মিউনিসিপ্যালিটি অর্থাৎ পৌরসভা সংক্রান্ত জিনিস সংবিধানে যুক্ত করা হয়েছিল। ঠিক আছে, নেক্সট। রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে 250, বর্তমানে আছে কত? 245। ঠিক আছে, লোকসভার সর্বোচ্চ যদি বলে তাহলে লোকসভার হবে 550 ম্যাক্সিমাম স্ট্রেংথ, বর্তমানে আছে 545 স্ট্রেংথ। ঠিক আছে, এটা হচ্ছে লোকসভার ক্ষেত্রে আর এটা হচ্ছে রাজ্যসভার ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট। জাতীয় মানবাধিকার কমিশনের সভাপতি কে নিয়োগ করেন? জাতীয় মানবাধিকার কমিশন যে আছে তার সভাপতিকে নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি। ঠিক আছে, ভারতের রাষ্ট্রপতি জাতীয় মানবাধিকার কমিশনের সভাপতিকে নিয়োগ করে থাকেন। নেক্সট। জাতীয় মানবাধিকার কমিশনের সভাপতির যোগ্যতা কী? জাতীয় মানবাধিকার কমিশনের যে সভাপতি হবে তার যোগ্যতা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হওয়া বাঞ্ছনীয়, অর্থাৎ তাকে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি হতে হবে, তবেই তিনি জাতীয় মানবাধিকার কমিশনের সভাপতি হতে পারবেন। ঠিক আছে, নেক্সট। 77 নম্বর প্রশ্ন। হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি কে ছিলেন? হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি ছিলেন লীলা সেঠ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লীলা সেঠ ছিলেন হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি। ঠিক আছে, নেক্সট। রাজ্যসভার কয়েকজন সদস্যকে রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন? অর্থাৎ মনোনীত করতে পারেন। উত্তরটি হবে 12 জনকে। ঠিক আছে, রাজ্যসভায় মোট 12 জনকে তিনি মনোনীত করতে পারেন আমাদের রাষ্ট্রপতি। পরের প্রশ্ন। ভারতীয় সংবিধানের সংশোধনের অধিকার কার রয়েছে? ভারতীয় সংবিধান সংশোধন কে করতে পারে? ভারতীয় সংবিধান সংশোধন করতে পারে ভারতীয় পার্লামেন্ট। ঠিক আছে, ভারতীয় পার্লামেন্ট আইন প্রণয়ন করে ভারতীয় সংবিধান সংশোধন করতে পারে। 80 নম্বর প্রশ্ন। লোকসভার সেক্রেটারি জেনারেলকে কে নিয়োগ করেন? লোকসভার সেক্রেটারি জেনারেলকে নিয়োগ করে থাকেন লোকসভার অধ্যক্ষ বা লোকসভার স্পিকার সেক্রেটারি জেনারেলকে নিয়োগ করে থাকেন। ঠিক আছে, সম্পত্তির অধিকার এটি কি ধরনের আইন? সম্পত্তির অধিকার বর্তমানে হচ্ছে আইনি অধিকার, বর্তমানে এটি আইনি অধিকার। আগে ছিল কি মৌলিক অধিকার। মৌলিক অধিকার ছিল 31 নম্বর ধারায়, কিন্তু পরবর্তীকালে সেটিকে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে
মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দিয়ে এটিকে আইনি অধিকার করা হয়েছে। আগে ছিল 31 নম্বর ধারায়, এখন বর্তমানে আছে 300A নম্বর ধারায়। ঠিক আছে, নেক্সট। তথ্য জানার অধিকার আইন কবে কার্যকর হয়? তথ্য জানার অধিকার আইন কার্যকর হয় 2005 সালে। ঠিক আছে, 2005 সালে তথ্য জানার অধিকার আইন কার্যকর হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, এইটি 4 নম্বর প্রশ্ন দেখো, যে ভারতীয় সংসদের কোন কক্ষের চেয়ারম্যান এর সদস্যর নাম? ভারতীয় সংসদের কোন কক্ষের চেয়ারম্যান এর সদস্য নাম? রাজ্যসভার চেয়ারম্যান। ঠিক আছে, রাজ্যসভার চেয়ারম্যান বলা হয়, আর লোকসভার কি বলা হয়? স্পিকার। পরের প্রশ্ন, সংবিধানের মৌলিক অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে সংবিধানের কোন অনুচ্ছেদ বলে সরাসরি সুপ্রিম কোর্টে আবেদন করা যায়? অর্থাৎ আমাদের যদি মৌলিক অধিকার লঙ্ঘিত হয় তাহলে আমরা সুপ্রিম কোর্টে যেতে পারবো। এটি কোন ধারায় বলা আছে? উত্তরটি হবে 32 নম্বর ধারায় বলা আছে যে সংবিধানে যদি আমাদের মৌলিক অধিকার লঙ্ঘিত হয় তাহলে আমরা 32 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টে যেতে পারি। ঠিক আছে, 32 নম্বর ধারায় অনুযায়ী সুপ্রিম কোর্ট রিট জারি করে বা লেখও জারি করতে পারে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন 86 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সুপ্রিম কোর্ট কয় ধরনের লেখ জারি করতে পারে? উত্তরটি হবে 5 ধরনের। ঠিক আছে, লেখ বা রিট 32 নম্বর ধারা অনুযায়ী 5 ধরনের লেখ বা রিট জারি করতে পারে। আর হাইকোর্ট যদি বলা হয়, সুপ্রিম কোর্ট আমাদের দেখলাম যে যদি আমাদের মৌলিক অধিকার লঙ্ঘন হয় তাহলে 32 নম্বর ধারা অনুযায়ী আমরা সুপ্রিম কোর্টে যেতে পারি, অর্থাৎ সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে 32 নম্বর ধারা অনুযায়ী। আর হাইকোর্ট যদি বলে তখন উত্তরটি হবে 226 নম্বর ধারা অনুযায়ী। ঠিক আছে, 226 নম্বর ধারায় একই কাজ যেটি সুপ্রিম কোর্ট করে 32 নম্বর ধারা অনুযায়ী, একই কাজ হাইকোর্ট করে 226 নম্বর ধারা অনুযায়ী। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 87 নম্বর প্রশ্ন দেখো, যখন রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি উভয়েরই পদ খালি থাকে তখন সেই পদের দায়িত্ব কে নেন? অর্থাৎ কোনো কারণে রাষ্ট্রপতি পদ যদি খালি হয়ে যায়, রাষ্ট্রপতি পদ যদি শূন্য হয়ে যায় তাহলে সেখানে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির কাজ করে থাকেন। আবার উপরাষ্ট্রপতির পদ যদি খালি হয়ে যায় তখন পদটিকে সামলাবেন, তখন উত্তরটি হবে লোকসভার স্পিকার বা লোকসভার অধ্যক্ষ। ঠিক আছে, নেক্সট, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত হয়েছে কয়টি? অর্থাৎ মোট টোটাল কটি মৌলিক কর্তব্য আছে? উত্তরটি হবে 11টি। টোটাল 11টি মৌলিক কর্তব্য রয়েছে। নেক্সট, ভারতীয় সংবিধান মতে সংসদের 2টি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ কত দিনের বিরতি থাকবে? একটি অধিবেশন থেকে আরেকটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ 6 মাস বিরতি থাকতে পারে, তার বেশি কিন্তু নয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী সাম্যের অধিকারের কথা বলা হয়েছে? অর্থাৎ সাম্যের অধিকার ঘোষণা করা হয়েছে 14 নম্বর ধারায়। ঠিক আছে, 14 নম্বর ধারা, 14 থেকে 18 নম্বর ধারা। ঠিক আছে, এই 5টি ধারাতে সাম্যের অধিকার বর্ণনা করা হয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে 14 থেকে কম বছরের শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা প্রদানের কথা বলা হয়েছে? 14 বছর থেকে কম বয়সের শিশুদের, অর্থাৎ 14 বছর বয়স অবধি শিশুদের বিনামূল্যে শিক্ষা প্রদান করতে হবে, এ কথা সংবিধানের কোন নম্বর ধারায় বলা হয়েছে? উত্তরটি হবে 21A, আর্টিকেল 21A-তে বলা হয়েছে। ঠিক আছে, পরের প্রশ্ন 92 নম্বর প্রশ্ন বলছে যে
সংবিধানের কোন তফসিলে রাজ্যসভার সদস্যদের আসন বন্টন করা হয়েছে? উত্তরটি হবে চতুর্থ তফসিলে রাজ্যসভার সদস্যদের আসন বন্টন করা হয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। হাইকোর্টের বিচারপতি কত বছর পর্যন্ত নিযুক্ত থাকতে পারেন? হাইকোর্টের বিচারপতি ৬২ বছর বয়স পর্যন্ত নিযুক্ত থাকতে পারেন। ঠিক আছে, নেক্সট। ভারতীয় সংসদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কী? ভারতীয় সংসদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সংসদের উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভা কখনো ভাঙা হয় না। রাজ্যসভা হচ্ছে স্থায়ী কক্ষ। লোকসভা যদি আমরা দেখি তাহলে প্রতি 5 বছর অন্তর অন্তর লোকসভা নির্বাচন হয় এবং সেখান থেকে নতুন লোকসভা গঠিত হয়। কিন্তু রাজ্যসভা হচ্ছে এমনই একটি কক্ষ যাকে কখনো ভাঙা যায় না। রাজ্যসভা হচ্ছে একটি স্থায়ী কক্ষ। এর প্রতি 2 বছর অন্তর 1/3 মেম্বার রিটায়ার্ড হয়। ঠিক আছে, প্রতি 2 বছর অন্তর অন্তর 1/3 মেম্বার রিটায়ার্ড হয়। মেম্বাররা 6 বছরের জন্য নিযুক্ত হয়। 6 বছরের জন্য নিযুক্ত হয় এবং প্রতি 2 বছর অন্তর 1/3 মেম্বার রিটায়ার্ড হয়। ঠিক আছে, বা অবসর গ্রহণ করে। কখনোই কিন্তু পুরোপুরি ভেঙে দেওয়া যায় না। 95 নম্বর প্রশ্ন। পঞ্চায়েতি রাজ এর 3টি স্তর কী কী? অর্থাৎ আমরা যে ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ এর কথা বলে থাকি, এর প্রথম 3টি স্তর কী কী? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। এই 3টি স্তর কিন্তু পঞ্চায়েতে রয়েছে। পরের প্রশ্ন। মহালানবিস মডেল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে যুক্ত? প্রশান্ত চন্দ্র মহালানবিস দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটির প্ল্যান তৈরি করেছিলেন বলে তার নাম অনুসারে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বলা হয় মহালানবিস মডেল। ঠিক আছে, নেক্সট। লোকসভায় পাস হওয়া অর্থ বিল রাজ্যসভা ফেরত পাঠাতে কতদিন দেরি করতে পারে? অর্থাৎ একটি অর্থ বিল লোকসভায় পাস হয়ে গেছে এবং সেটি রাজ্যসভা যদি পুনরায় মনে করে ফেরত পাঠাবো তাহলে সর্বোচ্চ কতদিন দেরি করতে পারে? সর্বোচ্চ 14 দিন, তার বেশি কিন্তু ধরে রাখতে পারবে না বিলটিকে। 14 দিন পর অটোমেটিক্যালি কিন্তু সেটা পাস হয়ে যায়। ঠিক আছে, এই জন্য লোকসভা এই অর্থ বিলে রাজ্যসভার সেরকম কোনো ভূমিকা নেই বা ক্ষমতা নেই। লোকসভা যা সিদ্ধান্ত নেবে, লোকসভার স্পিকার, সেটি কিন্তু অর্থ বিলের ক্ষেত্রে চূড়ান্ত। 98 নম্বর প্রশ্ন। পার্লামেন্টের একজন সদস্য কতদিন যাবৎ অনুমতি ছাড়া সংসদের অধিবেশনে অনুপস্থিত থাকলে তার সদস্য পদ হারাতে পারেন? অর্থাৎ পার্লামেন্টে একজন সদস্য আছেন এবং তিনি অনুমতি না নিয়ে বা কোনো কারণ না দেখিয়ে সংসদের অধিবেশনে যদি অনুপস্থিত থাকেন, সর্বোচ্চ 60 দিন অবধি তার কাছে সময় থাকে। বিনা কোনো কারণ না দেখিয়ে যদি তিনি অনুমতি না নিয়েই অনুপস্থিত থাকেন তাহলে 60 দিন অবধি তার সদস্যপদ থাকবে। 60 দিন যদি পেরিয়ে যায় তাহলে কিন্তু তিনি তার সদস্যপদ হারাতে পারেন। ঠিক আছে, নেক্সট। 99। বাক স্বাধীনতা কত নম্বর অনুচ্ছেদের মাধ্যমে দেওয়া হয়েছে? আমাদের যে বাক স্বাধীনতা আছে সেটি আর্টিকেল 19 নম্বর অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে। বাক স্বাধীনতার অধিকার 19 নম্বর আর্টিকেলে রয়েছে। ঠিক আছে, নেক্সট। আজকের শেষ প্রশ্ন, 100 নম্বর প্রশ্ন, যে কোন পরিকল্পনা অনুযায়ী গণপরিষদ গঠন করা হয়েছিল? কোন পরিকল্পনা অনুযায়ী গণপরিষদ গঠন করা হয়েছিল? উত্তরটি হবে ক্যাবিনেট মিশন পরিকল্পনা। ক্যাবিনেট মিশন পরিকল্পনা অনুযায়ী আমাদের গণপরিষদ গঠন করা হয়েছিল। ঠিক আছে, তাহলে এই গেল গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন 2টি ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, তোমরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করো। অসংখ্য ধন্যবাদ জিওগ্রাফি স্টুডিওর তরফ থেকে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আমি আরও অনেক আপলোড করব এবং অনেক আপলোড করা আছে, তোমরা প্লেলিস্টে গেলে দেখতে পাবে। আরও নতুন ভিডিও পেতে হলে উপরের বেল আইকনটি প্রেস করে রাখো। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ।